পাল্টাপাল্টি অভিযোগে ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ, শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভোট চাওয়ায় ক্ষোভ, ইশতেহার বাস্তবায়নের শপথ ছাত্রদলের, জাল ভোট ঠেকাতে সতর্ক প্রশাসন। ভোট নিয়ে অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল, বলছে বিএনপি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি, জানালেন প্রেস সচিব। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে 2 জেলায় বিক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ, পাবনায়ও আন্দোলন, নিয়ম মেনে পুনর্নির্ধারণের দাবি ইসির। হাসপাতালগুলোতে ক্যাথোল্যাব সংকট চরমে, এনজিওগ্রাম কিংবা রিং স্থাপনের দীর্ঘ অপেক্ষা, রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত মানতে নারাজ আমদানিকারকরা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পাল্টাপাল্টি অভিযোগে ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ, রাজনৈতিক দলের নেতারা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এবং ফোন করে ভোট চাইছেন বলে অভিযোগ করেছে ছাত্র শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেল প্রার্থীরা। এদিন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা 18 দফা ইশতেহার বাস্তবায়নের শপথ করেন। আর সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা নেই জানিয়ে নির্বাচন কমিশন বলছে, জাল ভোট ঠেকাতে সতর্ক তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে প্রার্থীদের ব্যস্ততাও তুঙ্গে। ভিসি চত্বর, মল চত্বর, কলাভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলি করেন প্রার্থীরা। সমাজবিজ্ঞান অনুষদের রোববার প্রচারণায় আসেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। ভোটারদের ফোন করে একটি দলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। কার্জন হলে প্রচারণায় ব্যস্ত সময় পার করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী উমামা ফাতেমাও রাজনৈতিক দলের নেতাদের শিক্ষার্থীদের ফোন করে ভোট চাওয়া নিয়ে সমালোচনা করেন। স্বাভাবিকভাবে যদি ইলেকশনটা হয়, স্টুডেন্টরা নিজের মধ্য থেকে যাতে সিদ্ধান্তটা নিতে পারে। আমরা শুধু এটাই বলবো যে এখানে বর্তমানে যে ছাত্র সংসদ ইলেকশনটি হচ্ছে সেটার ব্যাপারে আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ আমাদের বন্ধ করতে হবে। এদিকে ঐতিহাসিক বটতলায় ছাত্রদল সমর্থিত ডাকসু ও হল সংসদের 205 জন প্রার্থী শপথ পাঠ করেন। নির্বাচিত হলে সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অঙ্গীকারের শপথ পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। পরে কলাভবনের সামনে থেকে শুরু হয় ছাত্রদলের প্যানেলের প্রচারণা। জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম পাল্টা অভিযোগ করেন, প্রত্যেকটি রাজনৈতিক দল এমনকি স্বতন্ত্র প্রার্থীদের পক্ষেও ভোট চাওয়া হচ্ছে। প্রত্যেক দলের লোকজনই ভোট চাচ্ছে, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অনেকে ভোট চাচ্ছে ফোন দিয়ে। সুতরাং এটা নির্বাচন কেন্দ্রিকতা হচ্ছে, কিন্তু আপনার শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না, এজন্য আমরা প্রতিবাদ করেছি। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট চাওয়ার সমালোচনা করেন বাম ছাত্র সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী ম্যাগমল্লার বসুও। আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থীর অভিযোগ, ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি পক্ষকে জেতানোর পায়তারা চলছে। নির্বাচন কমিশনটা কারসাজি করতেছেন, ভোট কেন্দ্রগুলোকে নিয়ে তারা একটা ইঞ্জিনিয়ারিং করতেছেন। এই ইঞ্জিনিয়ারিংটা একটা পক্ষের স্বার্থের দিকে যাচ্ছে। বিএনপি এবং জামাতের যে নেতাকর্মীরা আছে তারা জেলায় জেলায়, থানায় থানায় পর্যায়ে আলাদা আলাদা করে ভোট চাচ্ছেন এবং যেই শাসানির ব্যাপারটি, সেই শাসানোর ব্যাপারটি করছেন, এগুলি নিন্দাজনক। পরে সিনেট ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন জানায়, জাল ভোটার তৈরির আশঙ্কায় সতর্ক কমিশন। রাজনৈতিক দলের ফোনে ভোট চাওয়া প্রভাব ফেলবে না নির্বাচনে। সংবাদ আসছে আর কি বিভিন্ন কর্নার থেকে, জাল ভোট কোথাও কোথাও তৈরি হচ্ছে। তাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে চেক করে তাদের পরিচয় নিশ্চিত করে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকাবো। ডাকসু নির্বাচন নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ভোট নির্বিঘ্ন করতে 10 দফা সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেষ দিনের প্রচারণা শেষে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সম্মেলনে ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন নেতারা। এ সময় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জয়ী হলে জয় হবে দেশের মানুষের বলে মন্তব্য করেন তারা। আমাদের প্যানেল থেকে প্রত্যেকটা প্রার্থীরা হলে হলে যাওয়া হয়েছে,
ডোর টু ডোর যাওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যেকটা যেমন আমরা সবগুলো হলে যখন গিয়েছি, রুমে রুমে গিয়েছি, শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করেছে, তাদের সাথে কথা হয়েছে, তাদের কথাগুলো শুনেছি, আমরা নোট নেওয়ার চেষ্টা করেছি, আমাদেরও ইশতেহার চিন্তা তাদেরকে শেয়ার করেছি। বেশ স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা পেয়েছি। আমাদের খাদ্যের অনিরাপত্তা থাকবে না, স্বাস্থ্যের অনিরাপত্তা থাকবে না, এবং আমাদের অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের পরিবহন নিয়ে তাদের ভাবতে হবে না, উন্নত পরিবহন থাকবে এবং আমাদের বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে উঠবে। তো সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। এদিকে আর মাত্র 2 দিন প্রচারণার সুযোগ পাবেন জাকসু নির্বাচনের প্রার্থীরা। প্রতিটি হল, ক্লাসরুম, ক্যাফেটেরিয়া ও বিভিন্ন অনুষদে সরব উপস্থিতি তাদের। 9 দফা নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। আর উৎসবমুখর পরিবেশে শেষ হলো জাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমাদান। প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও শিবির। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্লাসরুম, চায়ের দোকান কিংবা সহপাঠীদের আড্ডা, সবখানেই ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের উত্তাপ। চলছে বিরামহীন প্রচারণা। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন প্যানেলভুক্ত ও স্বতন্ত্র প্রার্থীরা। জাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এক হল থেকে আরেক হল, ক্যাফেটেরিয়া ও বিভিন্ন অনুষদ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে শনিবার রাতে সম্প্রীতি ঐক্য পর্ষদের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বাম স্বতন্ত্র প্রার্থীরা। যাচাই বাছাই প্রক্রিয়া যেটা ছিল সেটা স্বচ্ছ হয়নি, সুন্দর হয়নি, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে ওঠে। বিকেলে 9 দফা ইশতেহার ঘোষণা করে ছাত্র শিবিরের পক্ষ থেকে সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল। প্রশাসনিক আধুনিকায়ন ও পরিবহন সেবা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। রোববার 23 সদস্যের আলাদা প্যানেল ঘোষণা করে ছাত্রদল ও শিবির। ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির, সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন। সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি হিসেবে নির্বাচন করবেন মোস্তাকুর রহমান জাহিদ, জিএস হিসেবে নির্বাচন করবেন ফাহিম রেজা। জাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হবে 8 থেকে 9 সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 10 সেপ্টেম্বর। জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 25 সেপ্টেম্বর। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। তিনি দেশে ফিরলে বিএনপি নির্বাচনের প্রায় অর্ধেক কাজই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ও ঠাকুরগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন দুই নেতা। সংবিধান সংস্কার, পিআর কিংবা গণপরিষদ নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক অঙ্গনের বিতর্ক শেষ হচ্ছে না। নির্বাচনের সময়সীমা নির্ধারণ হলেও নানা ইস্যুতে দলগুলোর মতপার্থক্য থাকায় জটিলতার আশঙ্কা কাটেনি এখনো। আজকের অনুষ্ঠানের রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, শিগগিরই ফিরছেন তারেক রহমান। তার ফেরায় বিএনপির নির্বাচনের অনেক কাজই শেষ হয়ে যাবে। এর পথে যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনী আবহের মধ্যে আছি। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। সেটা কি, সারা বাংলাদেশে আমাদের নির্বাচনের প্রচারণা হয়ে যাবে। এদিন ঢাকেশ্বরী মন্দিরে সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে, যার সবকিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে। কোনো রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যারাই চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কয়েকটি মহল অযথা শঙ্কা সৃষ্টি করছে। দেশের মানুষ তা সমর্থন করবে না, বরং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযথা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার দূরদর্শন দিতে তারা সমর্থন করবে না।
যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না, এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঝটিকা মিছিল ঠেকাতে সরকার নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা, জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর, রাজবাড়িতে মাজারে হামলা সহ বেশ কিছু ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রোববার প্রায় 1 ডজন উপদেষ্টা ও সরকারের প্রতিনিধিকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং হয়। এ সময় জানানো হয়, রাজবাড়ির ঘটনায় জড়িত 7 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 2 জন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ এবং প্রশাসনের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন এবং লাশ পড়িয়ে ফেলা, এই 4টা ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করতে পরাজিত শক্তি মাঠে নেমেছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, ঝটিকা মিছিল রোধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি বেপরোয়া হয়ে পড়ছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে। এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে 2টি কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব জানান, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত বা গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সবসময়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সরব ব্রাহ্মণবাড়িয়া ও পাবনাবাসী। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন 2 জেলার বাসিন্দারা। নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাস করায় ফুঁসে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া ও পাবনাবাসী। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে রোববার সকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এরপর সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে মহাসড়কটির 2 পাশে 20 কিলোমিটার এলাকা জুড়ে আটকা পড়ে অসংখ্য যানবাহন। যানজটে দুর্ভোগে পড়েন পরিবহন যাত্রী ও চালকরা। আন্দোলনকারীরা বলছেন, হরসপুর ইউনিয়নকে পূর্বের অবস্থায় রেখে চান্দুরা ও বুধনন্দীকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু ভৌগোলিক দূরত্ব দাবি করে এই আসনটির সঙ্গে থাকতে চাচ্ছেন না তারা। আগের আসন ব্রাহ্মণবাড়িয়া 3-এ পুনর্বহালের দাবি এলাকাবাসীর। আমাদের দাবি স্পষ্ট, আমরা অখণ্ড বিজয়নগর চাই। এদিকে পাবনা 1 আসনও পুনর্বহালের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেড়া উপজেলার বাসিন্দারা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। তারা বলছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে বেড়া উপজেলাকে আলাদা করে পাবনা 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, কিন্তু এই উপজেলার জনগণের ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে সাথিয়ার সঙ্গে যুক্ত। পুনর্বহল যদি না হয়, পরবর্তী আমাদের যে কাজ এবং রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং রাস্তা দিয়ে জনগণ যাওয়া বন্ধ করে দেবে। বেড়া সাথিয়া নিয়ে আগে ছিল পাবনা 1 আসন। গত 4 সেপ্টেম্বর পুনর্বিন্যাস করে শুধু সাথিয়া নিয়ে আসনটি ঘোষণা করা হয়, আর বেড়াকে সুজানগরের সঙ্গে যুক্ত করা হয় পাবনা 2 আসনে। কনক আজাদ, সময় সংবাদ। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে দাবি করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোট না হওয়ার কোনো কারণ নেই। সংসদীয় আসন বিন্যাস প্রসঙ্গে বলেন, আইন মেনে ও নিরপেক্ষতা বজায় রেখে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে আন্দোলন কিংবা কর্মসূচির ভিত্তি নেই বলেও মনে করেন তিনি। জাতীয় নির্বাচন সামনে রেখে 300 আসনের সীমানা চূড়ান্ত করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, কিন্তু তা মানতে নারাজ বেশ কয়েকটি আসনের বাসিন্দারা।
মোট কয়টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে রোববার তার হিসেব জানতে চাইলে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, আপাতত তার জানা নেই। এই সংখ্যাটা এক্স্যাক্টলি আমি এখনো ক্যালকুলেশন করি নাই। বলেন, আইন মেনে ও নিরপেক্ষতা বজায় রেখে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। সীমানা বদলাতে আন্দোলন কিংবা কর্মসূচির কোনো ভিত্তি নেই। কমিশনের কর্তৃত্ব দিনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। কমিশন যেটি করেছে চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। কমিশন মনে করে সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। ভোটের পরিবেশ নিয়ে ইসির অবস্থান জানতে চাইলে কমিশনার বলেন, এখনো শতভাগ অনুকূলে রয়েছে। আমরা তো ভোট না হওয়ার মতো প্রতিকূল তো কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে না। শতভাগ অনুকূলে আছে আমরা মনে করি, কমিশন মনে করে না। আরও জানান, চলতি মাসেই দেয়া হবে নতুন দলের নিবন্ধন। এর আগে অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি। তখন একটা উপধারা সংশোধন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিগত 3 নির্বাচন ফুলে ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজনৈতিক দলের নেতাদের তোষামোদি না করে পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দেন তিনি। রোববার সকালে রাজারবাগে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এগিয়ে আসছে জাতীয় নির্বাচন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন সামনে রেখে হাতে নেওয়া হয়েছে পুলিশের প্রশিক্ষণ কর্মসূচি। রোববার সকালে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান হয় রাজারবাগে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী বলেন, অভ্যুত্থানের পর পুলিশের চূড়ান্ত পরীক্ষা হবে আসন্ন নির্বাচন। আর চাপের মধ্যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান আইজিপির। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়। জুলাই আগস্টের পর আমরা যে নতুন প্রেক্ষিতে এই সংগঠনটাকে আমাদের দেশের মানুষের কাছে উপস্থাপন করতে যাচ্ছি, তার চূড়ান্ত পরীক্ষা হবে নির্বাচন। বিগত 3 নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলে একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এটার কতগুলি স্টেক হোল্ডার রয়ে গেছে। এটার মধ্যে একটা হলো জনগণ, তারা কিভাবে পার্টিসিপেট করতে চায়। সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়। 14, 18, 24 নির্বাচন ওটা মাথা থেকে মুছে ফেলবেন। এবারে নির্বাচনে 1.5 লাখ পুলিশ দায়িত্ব পালন করবে বলে জানায় পুলিশ সদর দফতর। রোববার থেকে তাদের কয়েক ধাপে শুরু হওয়া প্রশিক্ষণ শেষ হবে 15 ডিসেম্বর। মাহদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। অবশেষে লাইসেন্স বাতিল হচ্ছে 9টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের। চলতি মাসেই আসবে ঘোষণা আমানতকারীদের অর্থ ফেরতে সুনির্দিষ্ট রোডম্যাপের তাগিদ। খ্যাত লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী আর রাজনীতিবিদ বদরুদ্দিন উমরের মৃত্যুতে শোকগ্রস্ত সহকর্মীরা। আজ সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তার মরদেহ। পরে সমাহিত করা হবে জুরাইন কবরস্থানে। প্রজন্মকে আলোকিত করা প্রজ্ঞাপান ব্যক্তিত্ব, বাম ধারার রাজনীতিবিদ, লেখক ও চিন্তাবিদ বদরুদ্দিন ওমর। 94 বছর বয়সে শেষ হলো তার আলো ছড়ানো জীবন। রোববার সকালে রূপনগরের বাসায় অসুস্থ হয়ে পড়লে বদরুদ্দিন ওমরকে নেওয়া হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মী, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, ইতিহাস, সমাজ চিন্তা, তাকে পরিবর্তন করার যে চিন্তা যারাই করবেন, বদরুদ্দিন ওমরের কাছে তাদের ঋণ থাকতে হবে এবং বদরুদ্দিন ওমরের কাজের কাছে তারা ফিরবেন বারে বারেই। কারণ তিনি এই সমাজের, দেশের ইতিহাসের এবং এই দেশের রাজনীতির তো বটেই যে বিশ্লেষণ করেছেন
সেটা পরিবর্তনের লক্ষ্যে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারকে সমবেদনা জানাতে আসেন স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বলেন, তার চিন্তা, দর্শন, রাজনীতিতে তার বিশ্লেষণ সংকটে জনগণের কাজে লেগেছে। ওনার কথার মধ্যে কোনো সময় স্বচ্ছতার বাইরে উনি কিছু বলেন না। যেটা বিশ্বাস করেছেন, যেটা জেনেছেন, দেশপ্রেমিক হিসেবে উনি সোজা কথাগুলো সোজা সাপটাভাবে বলছেন এবং ওনার রাজনৈতিক বিশ্লেষণ সবসময় বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে। বেলা 12:15টার দিকে তার লাশবাহী ফ্রিজিং গাড়ি বাসায় নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল 10টায় বদরুদ্দিন ওমরের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে সমাহিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা দিয়ে শুরু, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন বদরুদ্দিন ওমর। তার হাত ধরেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগও যাত্রা। স্বাধীনতা পুরস্কার সহ বেশ কিছু পুরস্কারে ভূষিত হলেও কোনো পুরস্কারই তিনি গ্রহণ করেননি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মামলায় 2 নম্বর সাক্ষী ছিলেন বামপন্থী রাজনীতিক, লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর। মৃত্যুর আগে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে তিনি বলেন, ভারতের নীলকষায় নির্মিত শেখ হাসিনার পুরো শাসনামলে রক্ষা করা হয়েছিল দিল্লির স্বার্থ। আওয়ামী লীগের কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী। প্রসিকিউশন বলছে, তার জবানবন্দি ট্রাইব্যুনালে গ্রহণ করার আবেদন করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছিলেন লেখক, গবেষক বদরুদ্দিন ওমর। এবছরের 14ই ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিও দিয়েছিলেন তিনি। রেকর্ড করা হয় ভিডিও জবানবন্দিও। এতদিন তার সুস্থতার অপেক্ষায় ছিল প্রসিকিউশন। তদন্ত কর্মকর্তার কাছে 6 পৃষ্ঠার জবানবন্দিতে শেখ হাসিনার দুঃশাসনের নানা চিত্র তুলে ধরেছিলেন বদরুদ্দিন ওমর। বলেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকেই বিতাড়িত হয়নি, মানুষের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে। ভারতের সহায়তায় দেশে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর চেষ্টা করলেও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পুনরুত্থান অসম্ভব বলেও ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক বয়ানের আড়ালে কর্তৃত্ববাদ ও লুটপাট শেখ হাসিনার শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেছেন বদরুদ্দিন ওমর। মুক্তিযুদ্ধের চেতনাকে পারিবারিক সম্পত্তি বানানো হয়েছিল, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দুর্নীতিকে সাংগঠনিক নীতি হিসেবে দাঁড় করানো হয়েছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলায় 2 নম্বর সাক্ষী ছিলেন বদরুদ্দিন ওমর। তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে তিনি আরও বলেন, ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিলেন শেখ হাসিনা। তার শাসন ব্যবস্থা ছিল ভারতের নীল নকশায় নির্মিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলে গেছেন, দলটির কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী। প্রসিকিউশন বলছে, তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণে ট্রাইব্যুনালে আবেদন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 19-2 ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। কিন্তু প্রসিকিউশন এখনো সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে অতীতে সাক্ষ্য হিসেবে গ্রহণের নজির রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ। বিচারকের সামনে সাংবাদিক মারধরের ঘটনায় ক্ষমা চাইলেন অভিযুক্ত আইনজীবী মহিউদ্দিন মাহি। রোববার বিকেলে ঢাকা আইনজীবী সমিতির 2য় ট্রাইব্যুনালের শুনানিতে বিনা তর্কে দোষ স্বীকার করেন তিনি। এর আগে মারধরের ঘটনার প্রতিবাদে কারওয়ান বাজারে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। বলেন, আদালতে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। 4 সেপ্টেম্বর দুপুরে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ পিয়াসের আদালতে মারধরের শিকার হন সময় টেলিভিশনের প্রতিবেদক আসিফ মোহাম্মদ সিয়াম। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনায় আইনজীবী মহিউদ্দিন মাহির নেতৃত্বে সাংবাদিকদের হেনস্থা ও মারধর করা হয়।
রোববার সকালে ঢাকা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন হামলার শিকার সাংবাদিক আসিফ। বিকেলে ঢাকা আইনজীবী সমিতিতে দ্বিতীয় ট্রাইব্যুনালের শুনানিতে বিনা তর্কে অভিযোগ স্বীকার করে ক্ষমা চান আইনজীবী মহিউদ্দিন মাহি। আগামী 11 সেপ্টেম্বর আদেশের জন্য দিন ধার্য করা হয়। এদিকে ঘটনার প্রতিবাদে এদিন বেলা 11টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বিচারকের সামনে সাংবাদিকের উপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত বলে মনে করেন সাংবাদিকরা। আমরা আসলে এমন দেশ চাইনি যে দেশে সাংবাদিককে মারবে হচ্ছে আইনজীবী এবং সেটি এজলাসের ভিতরে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ এবং লজ্জা নিয়ে। আমাদের প্রতিবাদ হচ্ছে গণমাধ্যম কর্মী হিসেবে কেন আমাদের এখনো মার খেতে হচ্ছে। বৃহস্পতিবার যেটি ঘটলো এটি তো একেবারে ন্যাক্কারজনক ঘটনা। দায়ী আইনজীবীর বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। যখন একজন সাংবাদিকের উপর একজন আইনজীবী হামলা করে, সেটা আসলে আদালতই একজন সাংবাদিকের উপর হামলা করে। দিন শেষে বিচারকের কাছেই বিচার চাই। তো ওনার সামনে এরকম একটা ঘটনা ঘটলো, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা অত্যন্ত লজ্জাজনক। আপনি দিন শেষে আমার কাছে সব খবর চাবেন, আমার দেওয়া খবর নিয়ে আমাকেই আবার জ্ঞান দিবেন, কিন্তু আমি যখন বিপদে পড়বো আপনি কখনোই এসে আমার পাশে দাঁড়াবেন না। কুচক্রির যে কার্যক্রম যা উদ্ভাসিত হয় এই সাংবাদিকদের মাধ্যমে, তারাই সাংবাদিকদেরকে প্রতিহত করার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান গণমাধ্যম কর্মীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সরকার থেকে এখনো রোডম্যাপ ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রকৌশলী সংস্কার আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তদন্ত প্রতিবেদনও এখনো প্রকাশ করা হয়নি। রোববার সকালে প্রকৌশলী সংস্কার আন্দোলনের 3 দফা দাবির দ্রুত বাস্তবায়ন এবং পুলিশি হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিলে এ অভিযোগ তোলেন তারা। মিছিলটি বুয়েট থেকে শুরু হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন মহল থেকে তাদের নানা হুমকি দিলেও সরকার তা আমলে নেয়নি। এ সময় দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার কঠোর হুঁশিয়ারি দেন তারা। গত 28 আগস্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় পুলিশের, 3 সদস্য বিশিষ্ট, এবং ওখানে স্পষ্টভাবে বলা হয় কমিটি 3 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিবে। আজ এতদিন হয়ে যাওয়ার পরেও কমিটি কোনো রিপোর্ট দেয়নি। পুলিশ হামলার কোনো বিচার আমরা দেখতে পাইনি। সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, দেশের বৃহত্তর স্বার্থে ও জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচি সীমিত করেছিলাম, কিন্তু আমাদের এই সংযমকে আমাদের দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। যেই ভাষায় কথা বললে সরকারের টনক নড়বে, সরকারের দৃষ্টি আকর্ষণ করবে, আমরা সেই ভাষাতেই কথা বলবো। আন্দোলনে 40 দিন কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 5 কোটি টাকার তেল খরচ দেখানো হয়েছে, যার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তারা জানিয়েছে ড্রাইভার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে জড়িত, যদিও সংশ্লিষ্ট পরিবহন বিভাগ এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে মে ও জুন মাসে 40 দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। দুদকে আসা অভিযোগে বলা হয়, এ সময় অনেক কর্মকর্তা অফিসে না থাকলেও তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন 14 থেকে 15 লিটার তেল খরচ দেখানো হয়েছে। প্রতি মাসের মতো তখনও জ্বালানি খাতে খরচ দেখানো হয় প্রায় 5 কোটি টাকা। রোববার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক একরাম হোসেনের নেতৃত্বে 2 সদস্যের একটি দল। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানির বিলে অনিয়মের প্রাথমিক সত্যতা পান তারা। বিলটা যখন প্রাথমিকভাবে জমা দেওয়া হয়, সাবমিট করা হয়, তখন পরিবহন কর্মকর্তারা সেটা অনুমোদন করেন। এভাবে হচ্ছে মানে স্তর বাই স্তর অথবা যেটা বলেন উপর পর্যন্ত সেটা নোটশিট পর্যন্ত অনুমোদন হয়ে দেন হচ্ছে বিলটা পাস হয়। তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এখানে ড্রাইভার থেকে শুরু করে উপর ঊর্ধ্বতন যারা এখানে রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সবারই একটা যোগসাযোগ রয়েছে বলে প্রাথমিক প্রতিবেদন হয়। অভিযানের সময় পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি, তবে সহকারী ব্যবস্থাপক জানান গড়মিলের কারণ জানাতে পারবেন কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আসলে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ি ইউজ করেন, স্যাররা আপনার জ্বালানি ইস্যু করেন, এটা স্যারদের বক্তব্য সবচেয়ে জরুরি। আমাদের যতটুকু সম্ভব আমরা যাচাই করি, তারপরে বলছি। দুদকের দল জানায় জব্দ করা নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে, এর ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।
তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও অবসায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি মাসে। যদিও অবসায়নের পর আমানতকারীদের অর্থের কি হবে, এখনও সেই প্রশ্নের উত্তর খুঁজছে স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক। সিদ্ধান্ত চূড়ান্ত করার আগেই সুনির্দিষ্ট রোডম্যাপ করার তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের রিপোর্ট। আমাদের এখন টাকা না পেলে আমরা আত্মহত্যা করার কোনো উপায় নেই আমাদের। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নিজেদের শ্রমে ঘামে জমানো সঞ্চয় জমা রেখে তাদের মতোই তা তুলতে দিনের পর দিন ঘুরছেন অনেকে। এর মধ্যে আবার দুর্বল প্রতিষ্ঠান বন্ধের আলোচনা যেন বিবর্ণ করে দিচ্ছে তাদের রঙিন স্বপ্ন। দীর্ঘ 1 বছর যাবত আমি আসতেছি আবিবা ফাইন্যান্স লিমিটেডে, আমি টাকা পাচ্ছি না। সপ্তাহে 2-3 করে আসি, ফটোকপি দিয়ে যাই, এফডিআর এর কাগজ দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো সুরা হচ্ছে না। 6 মাস থেকে আমি ঘুরতেছি, এখনো পর্যন্ত আমি 1 টাকাও পাইনি। তাদের শঙ্কা সত্যি করে ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। কারণ ব্যাংকের মতোই এসব প্রতিষ্ঠানেও জেঁকে বসেছে অনিয়ম, দুর্নীতি, বাড়ছে খেলাপি ঋণ। বর্তমানে যা ছাড়িয়ে গেছে 27,000 কোটি টাকা, যার মধ্যে অর্ধেকের বেশি রয়েছে ওই 9 আর্থিক প্রতিষ্ঠানের ঘরে। এর মধ্যে প্রতিষ্ঠানগুলোর সবকিছু পর্যালোচনা করে ফাইন্যান্স কোম্পানি আইন 2023 অনুযায়ী বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি মাসেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। তবে অর্থ বিভাগের অনুমোদন ও আমানতকারীদের ফেরত দেওয়া অর্থ কোথা থেকে আসবে তা নিশ্চিতে এখনো কাজ চলছে। 9টা প্রতিষ্ঠানকে আমরা যাচ করে দেখেছি, তারা যে উত্তর দিয়েছে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এইগুলোর আর ব্যবসা পরিচালনা করার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। তাদের ক্ষেত্রে অবসায়নই মুখ্য পন্থা হতে পারে। আমানতকারী সংখ্যা সেই পরিমাণ না, তারপর যারা আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই হলো বাংলাদেশ ব্যাংকের মুখ্য বিষয়। বন্ধের সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গেই আমানতকারীদের অর্থ ফেরতের রোডম্যাপও জানানো পরামর্শ আর্থিক খাত বিশ্লেষকদের। ব্যাংকিং মার্কেটে যেহেতু আর নতুন লাইসেন্স দেওয়া সুবিধা না, সেজন্য এই সমস্ত লুটেরাদের লাইসেন্স দেওয়া হয়েছে আপনার নন ব্যাংক। এরা নন ব্যাংক থেকেও টাকা পয়সা মারছে, যেগুলো নাকি বাছার যোগ্য না, সেগুলোর জন্য আর সেগুলোকে বন্ধ করে দেওয়াই ভালো। এগুলোকে আবার বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়ে তারা আবার টাকা পয়সা খরচ কর্ম করে। এগুলো তো আপনি দেখেন, যেখানে আপনি দেখাচ্ছেন 90% মোর দেন 90% ঋণ খেলাপি, ওগুলোকে দাঁড়াবে নাকি? অসম্ভব ব্যাপার। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত 15টির 49,643 কোটি টাকা ঋণের মধ্যে ঋণ খেলাপি রয়েছে মাত্র 3,627 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কূটনৈতিক দক্ষতার অভাবে ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাদের মতে সংকট সমাধানে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে হতে যাওয়া উচ্চ পর্যায়ের সম্মেলন বাংলাদেশের সামনে বড় সুযোগ। এছাড়া ডিসেম্বরে কাতারেও হওয়ার কথা রয়েছে আরেকটি বৈঠক। ফারুক ভূঁইয়া, রবিটের রিপোর্ট। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়িতে তাই ইউনিটি 71 জাতিসংঘ মহাসচিবকে পাশে রেখে গত রোজায় আত্মবিশ্বাসের সঙ্গে এমন কথা শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আরও একটি ঈদ আসতে বাকি আর 6 মাস, কিন্তু এ সময়ের মধ্যে নিজ ভিটেমাটিতে সত্যিই কি ফেরানো যাবে রোহিঙ্গাদের? সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে নিরাপদ টেকসই প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। বিশ্লেষকরা মনে করেন, বৈশ্বিক নানা ঘটনা প্রবাহে চাপা পড়া রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পরিসরে আবারও জাগিয়ে তুলতে ভূমিকা রাখবে এই 7 দফা। মোবিলাইজেশনটা লোকগুলো যাওয়ার জন্য আমরা কি করতে পারবো, অথবা যে ভূরাজনীতির কারণে এটা আটকা আছে সেই জায়গাটায় আমরা কোনো জটটা ছাড়াতে পারলাম কিনা, সেখানে তো কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। আপাতদৃষ্টিতে মনে হয় যে আমাদের ফরেন পলিসি আগেও যেরকম ছিল কিছুটা সেরকমই। একটি দাবি যেটা বলা হয়েছে রোডম্যাপের ব্যাপারে, এছাড়া বাকিগুলো আমরা অতীতেও শুনেছি। এটাকে একটু বলা যেতে পারে রিইনফোর্স করা। কক্সবাজারে অংশীজন সংলাপের ধারাবাহিকতায় জাতিসংঘের আয়োজনে 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন, স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি সহ সংকটের সামগ্রিক পর্যালোচনা এই সম্মেলনের লক্ষ্য। এছাড়া ডিসেম্বরে কাতারেও আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা মনে করেন, কূটনৈতিক দক্ষতা দেখাতে পারলে উচ্চ পর্যায়ের এইসব সম্মেলন হতে পারে রোহিঙ্গা সংকট সমাধানের বড় সুযোগ। আমাদের যারা স্টেক হোল্ডার, যাদের সাথে আমাদের কাজ করা প্রয়োজন, তারা কিভাবে দেখছেন সেটাও তাদের সাথে সংযুক্ত হয়ে বুঝতে চেষ্টা করতে হবে, তবেই আপনি পরিবর্তন আশা করতে পারেন। প্রত্যাবাসনটা কিন্তু একটা অংশ। মিয়ানমারের অবস্থার একটা পরিবর্তন হতে হবে, যে তারা রোহিঙ্গাদেরকে
তাদের নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করার জায়গাটা তৈরি হতে হবে। এদিকে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাবেক ও বর্তমান আইন প্রণেতাদের প্ল্যাটফর্ম APHR প্রতিনিধিরা। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন তারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মানুষের জন্য কাজ না করলে রাজনীতিবিদদের আবারও জুলাই গণ অভ্যুত্থান দেখতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। এদিকে কিশোরগঞ্জের অলওয়েদার সড়ক নিয়ে ক্ষোভ ছেড়েছেন জ্বালানি উপদেষ্টা। বলেন, পানি নিষ্কাশন না হওয়ায় হাওর এলাকায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা, বন্যা। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে যুক্ত করে হাওরের বুক চিরে নির্মিত হয়েছে ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের অলওয়েদার সড়ক। প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প এখন গলার কাটা। অন্তর্বর্তী সরকার বলছে, অলওয়েদার সড়কের কারণে ঠিকমতো পানি নিষ্কাশন না হওয়ায় হাওর এলাকায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা, বন্যা। রোববার আগারগাঁওয়ে BIDS মিলনায়তনে নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অলওয়েদার সড়ক নিয়ে ক্ষোভ উগরে দেন জ্বালানি উপদেষ্টা। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি উনি একটা রাস্তা করছেন, রাস্তা কিন্তু খুব পপুলার। উনি একটা রাস্তা করছেন মিঠামইন ওইদিকে। ওই ইয়েটা করে ওই এলাকার 12টা বেজে গেছে। মানে ওখানে কি বলে যে পানি চলাচল করে না, সিলেট অঞ্চলে বন্যা হয়, মাছ মরে যাচ্ছে, ইভেন কৃষিও ধ্বংস হয়ে যাচ্ছে। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ এবং ব্যয় কাটছাট করে নিজের নিয়ন্ত্রণে থাকা 3 মন্ত্রণালয়ের ৪৫,০০০ কোটি টাকা সাশ্রয় করার তথ্যও জানান জ্বালানি উপদেষ্টা। এ সময় রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া কোনো সংস্কারই টেকসই হবে না বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। ভবিষ্যতে আরেকটি জুলাই গণ অভ্যুত্থান ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে জনকল্যাণমুখী কাজ করার তাগিদ দেন তিনি। এ সময় সরকারের পদে পদে সমস্যা গভীর হয়ে গেছে উল্লেখ করে চাইলেই ১.৫ বছরে সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। টেকসই প্রবৃদ্ধির জন্য দক্ষ জনশক্তি তৈরিতে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিদেশিদের কাছ থেকে বাণিজ্য সুবিধা আদায় খুব কঠিন এবং চ্যালেঞ্জিং। এ বিষয়ে সক্ষমতা বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক কমানোর আরও সুযোগ থাকলেও শেষ পর্যন্ত যতটুকু কমেছে তা সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি। Will provide the foundations for institutionalizing trade negotiation expertise and aligning it with Bangladesh's ambitious trade agenda. The Ministry of Commerce reaffirms its commitment to supporting your efforts, fostering continuous learning, and creating opportunities to strengthen this vital expertise. Trade negotiations pool, organized under the leadership of Ministry of Commerce with technical supports from UNDP, in partnership with FCDO, was only the beginning of a long journey. আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে নির্বাচন উদযাপন করার অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার যে কাজগুলো শুরু করেছে, নির্বাচিত সরকার সেগুলো এগিয়ে নিয়ে যাবে বলেও মনে করেন তিনি। দেশের জাহাজ নির্মাণ শিল্প ঊর্ধ্বমুখী অবস্থায় আছে জানিয়ে এই শিল্প দেশের অর্থনীতিকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও মত আদিলুর রহমানের। ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে এবং বাংলাদেশের মানুষ সেই নির্বাচন উৎসব মুখর পরিবেশে উদযাপন করার জন্য অপেক্ষমান। জনগণের নির্বাচিত সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। আমরা যে কাজটা গণঅভ্যুত্থানের সরকার হিসেবে শুরু করেছি, বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার সেটা এগিয়ে নিয়ে যাবে, এটাই তো আমাদের বিশ্বাস।
দেশের বিশেষায়িত হৃদরোগ হাসপাতালগুলোতে ক্যাথল্যাব সংকট এখন প্রকট। তাই এনজিওগ্রাম কিংবা হার্টের রিং স্থাপনের মতো সেবার জন্য রোগীদের করতে হচ্ছে দীর্ঘ অপেক্ষা। এদিকে চলতি মাসে করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তা মানতে নারাজ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। শাহিনুর শাহিনের ক্যামেরায় বিস্তারিত রৌনক নিয়ন্তার প্রতিবেদনে। বাজেটটা আমাদের আওতার বাইরে। কতক্ষণ লাগবে বা আজকে হবে কিনা সেটাও আন্দাজে বলতে পারতেছি না। বলছে মাস 6 মাসের মতো সময় লাগবে ডেট পেতে। চিকিৎসা করছি আমরা, তাকে বাদ দিয়ে আবার আরেকজনকে চিকিৎসা করতে যাব, তাহলে তার ক্ষতি হতে পারে। তো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল 7টি ক্যাথল্যাবের মধ্যে 4টি অচল। মাত্র 3টি নিয়ে এনজিওগ্রাম, স্টেন্টিং সহ গুরুত্বপূর্ণ সেবা দেয়াই চ্যালেঞ্জের। ক্যাথল্যাব সেবার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে কখনো 15 দিন থেকে 1 মাস পর্যন্ত। অনেক ইমার্জেন্সি রোগী যারা একটু ভিআইপি হয় তাদের আগে করে দেওয়া। বহির্বিভাগে বেশিরভাগ রোগী হাসপাতালের বাইরে ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে আনছেন। এমনকি ভর্তি রোগীদেরও বাইরে থেকে করাতে হচ্ছে এনজিওগ্রাম, যেখানে খরচ সরকারি হাসপাতালের তুলনায় দ্বিগুণেরও বেশি। 4টা ধরা পড়ছে, তখন বলতেছে যে রিং বসাতে হবে আর নাইলে আপনার সার্জারি করতে হবে। বলছে মাস 6 মাসের মতো সময় লাগবে ডেট পেতে। এই সংকটের কারণে অনেক সময় একটি এনজিওপ্লাস্টি চলমান অবস্থায় সাময়িক বন্ধ রেখে সেবা দিতে হচ্ছে অন্য রোগীকে, যা ঝুঁকিপূর্ণ রোগীর স্বাস্থ্যের জন্য। রোগী বের করে বলতেছে আর ইমার্জেন্সি একটা রোগী আসছে, ওই রোগী করতেছে করে তারপর আবার বসা দিব। মানে আমার বলতেছে কোনো সমস্যা হবে না। চিকিৎসা করছি আমরা, তাকে বাদ দিয়ে আবার আরেকজনকে চিকিৎসা করতে যাব বা আরেকটা, তাহলে তার ক্ষতি হতে পারে। তো বাইপাস সার্জারি প্রয়োজন হলে করতে হবে, সেটা 30 বছর বয়সেও আমরা বাইপাস সার্জারি করতে পারি। চলতি মাসে হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত 3 কোম্পানির তৈরি 10 ধরনের করোনারি স্টেন্ট বা হার্টের রিং এর দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী স্টেন্টের দাম কমছে 3,000 টাকা থেকে 88,000 টাকা পর্যন্ত। কিন্তু দাম কমলেও রোগীরা সুবিধা কতটা পাবে তা নিয়ে শঙ্কা রয়েছে। ডাক্তার হাসপাতাল কমিশন সিন্ডিকেট নিয়ে যেমন অভিযোগ রয়েছে, তেমনি আবার স্টেন্ট সরবরাহকারী ডাক্তার ও হাসপাতালকে কমিশন দিয়ে বাধ্য করে নির্দিষ্ট ব্র্যান্ড ব্যবহারেও। ভালোটা দিয়ে খারাপটার দাম নিতেছে বা খারাপটা দিয়ে ভালো, সেটা তো আমরা বলতে পারবো না, ভেরিফাই করতে পারবো না। ওষুধ যে কোম্পানি ওরা বলতেছে, কিন্তু আমরা তো আসলে দোনোটার দাম দেখার পরে পার্থক্যটা বোঝা যেত এই বিষয়টা। আর তো এটা তো আমরা তো আসলে দেখতে পাচ্ছি না। স্টেন্টের দাম নির্ধারণে অসমতা ও মানের অভিযোগের বিষয়ে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, নির্দিষ্ট নীতিমালা না থাকায় মান যাচাই করে আমদানি করা সম্ভব হচ্ছে না। সুনির্দিষ্ট পলিসি আছে, যে পলিসিতে আমরা এই প্রাইসগুলো ফিক্স করবো অথবা কোয়ালিটি জাজ করবো। এর জন্য আমার একজনের স্কিল লোক তৈরি করা দরকার। বিজেপি কিন্তু সেই লোক এখনো তৈরি হয়। তবে রিং কোম্পানিগুলো মানতে নারাজ সরকারের বেঁধে দেয়া নতুন দাম। ওরা আমাদের উপর চাপাই দিছে যে তোমাদের এই রেট করা আছে, তাদের সাথে মিটিং হচ্ছে, যদি নেগোসিয়েশন হয় তাহলে ওই ফ্যাসিলিটি পাবে। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, এই খাতে শৃঙ্খলা ফেরাতে গত বছর থেকে দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয় সরকার। স্টেন্টের সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতা চাওয়া হয়েছে আমদানিকারকদের কাছেও। নির্ধারিত যে প্রাইস, এই প্রাইসের উচ্চ মূল্য কেউ নিতে পারবে না, কখনই না। আমরা যদি সেটা প্রমাণ সহ পাই নির্দিষ্ট তারিখের পরে, তাহলে কিন্তু আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব। অক্টোবরে নতুন দাম কার্যকরের পর সঠিক তদারকির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে 6 শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। রোববার দুপুরে 2500 উপজেলার বাজবি, তিনগাঁও, বাগানবাড়ি ও বিনারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ডাইং কারখানা সহ 6 শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল সংখ্যক অবৈধ পাইপ, রাইজার ও বার্নার। একই সঙ্গে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেয়া অবৈধ সংযোগ স্থলগুলো অপসারণ ও নিষ্ক্রিয় করে দেয় তিতাস কর্তৃপক্ষ। মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে 3 জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় ড্রেজার মেশিনের মালামাল। রোববার বিকেলে শিবচর উপজেলার উত্রাইল ও জাদুয়ারচর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে 2টি ড্রাম ট্রাক, একটি নসিমন, কয়েকশো মিটার পাইপ ও 10টি ব্যাটারি জব্দ করে প্রশাসন।
একই সঙ্গে 3 জনকে 45,000 টাকা জরিমানা করা হয়। অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান চলবে বলে জানায় প্রশাসন। খুলনায় সব ধরনের মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম। বিস্তারিত জানাতে রূপসা পাইকারি মাছ বাজারে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই সরগরম হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ রূপসা কেসিসি পাইকারি মাছ বাজার এবং ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে এই মুহূর্তে কিন্তু বাজারটা আসলে মুখর বলতে হবে। অর্থাৎ দেশি নদী খাল, সুন্দরবন এবং সামুদ্রিক মাছে সয়লাভ হয়ে গেছে হাটটি বলতে হবে এবং বিভিন্ন রকমের মাছ সেটি আসলে ক্রেতা বিক্রেতারা তাদের বেচাকেনা চলছে। দূর দূরান্ত থেকে যারা মানুষ তারা এসেছেন এই হাটটিতে। আমরা সকাল থেকেই যারা এখানে এসেছেন ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। আসলে মাছের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও এবং এটি আসলে সপ্তাহের বাবদে মাছের দাম কিছুটা কমেছে, তবে যেটা কমেছে সেটিও সাধারণের নাগালের বাইরে বলছেন স্থানীয়রা। আমরা যদি একটু মাছের দাম বলতে চাই, বিভিন্ন যেসব মাছ দেশি মাছের মধ্যে ট্যাংরা মাছ, কই মাছ, পার্শে মাছ এই মাছগুলো উঠেছে, পাঙ্গাস মাছ দেখেছি আমরা, রুই মাছ দেখেছি। এবং এই যে দামগুলো যদি একটু জানিয়ে রাখতে চাই সেক্ষেত্রে আসলে যে ট্যাংরা মাছের কেজি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে এবং এছাড়া বিভিন্ন রকম যে মাছ সবচেয়ে রুই মাছের কেজি বিক্রি হচ্ছে 370 থেকে 400 টাকা। আমরা পার্শে মাছ দেখেছি, এটি 500 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। শিং মাছ আছে 330 টাকা কেজি ধরে বিক্রি চলছে। পাঙ্গাস মাছের দাম দেখেছি আমরা 170 টাকা বিক্রি হচ্ছে। এটি আসলে গতকালকের ব্যবধানেও কিছুটা দাম কমেছে বলছেন বিক্রেতারা। তারা বলছেন যে দূর দূরান্ত থেকে এবং সমুদ্র থেকে, নদী থেকে, বিভিন্ন খাল বিল থেকে প্রচুর মাছ এসেছে, ফলে এই মাছ আসার ফলে দামটি কিছুটা কমেছে। তবে এই যে দাম আমরা ইলিশের বাজার দেখছি, আমরা বিশেষ করে এই যে সাইজের ইলিশটা এখন আমরা দেখাচ্ছি, সেই যারা বিক্রেতা রয়েছেন তারা হাত ডাক দিচ্ছেন, তারা 530, 580 এইভাবে ডাকছেন, তারা 530, 580 এইভাবে ডাকছেন। এবং এই যে সাইজের ইলিশটি এটি আসলে 5টি 6টা কেজি এবং এই ইলিশটি ইলিশ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এবং 5 যে বড় সাইজের ইলিশ আমরা দেখছি তবে এটি খুবই কম এসেছে। অর্থাৎ যদি দাম একটু জানিয়ে রাখছে ইলিশের যে বড় সাইজের যে ইলিশ যেটি কেজি 1 কেজি বা এর বেশি, সেই মাছটি আসলে সেই মাছটি বিক্রি হচ্ছে 2000 টাকা কেজিতে এবং এর নিচে যেসব 2টি 3টিতে কেজি সেটি 1000 করে। তো সবচেয়ে বেশি এসেছে 5টি 6টি যে কেজির ইলিশ, সেই ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা পর্যন্ত। এবং আমরা জাটকা দেখেছি, অর্থাৎ 8টি থেকে 10টি কেজিতে যে জাটকা সেই মাছটি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকার মধ্যে। অর্থাৎ এছাড়াও কিন্তু বিভিন্ন সামুদ্রিক মাছ এসেছে, এই হাটটিতে এবং একই সাথে চিংড়ি মাছ, বাগদা, গলদা দাম কিন্তু আসলে কম নয়, বেশ বড় বিক্রি। আমরা এখানে আসলে কৃষি ইলিশ দেখছি একটু বড় সাইজের কৃষি ইলিশ আমরা দেখছি বড় সাইজের এবং সেই ইলিশটি কিন্তু যেটি 1-1.5 কেজি ওজনের যে খুবই হাতে গোনা 2-4টি ইলিশ এসেছে, সেই ইলিশটি 2-4টি হাতে গোনা ইলিশ এসেছে যেটি আসলে 1.5 কেজি বা এর বেশি। এই মাছটি 2500 টাকার উপরে বিক্রি হচ্ছে। অর্থাৎ ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা বলছেন যে আসলে যে দাম কমার কথা বিক্রেতারা বলছেন সেটি আসলে খুব বেশি কম নয়, সেটিও তাদের নাগালের বাইরে ক্রেতাদের। তো রূপসা হাট পাইকারি মাছ বাজার থেকে মাছের যে বেচা কেনার খবর এবং দূর দূরান্ত থেকে ক্রেতারা এসেছেন এবং যে মাছ কিনছেন, আমার কাছে এই ছিল হাট থেকে মাছ বেচা কেনার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। আশঙ্কাজনক হারে আবাদি জমি কমছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে। ফসল উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করছে কৃষি বিভাগ। গত 1 দশক ধরে ধারাবাহিকভাবেই ঘটছে এমন ঘটনা। নানা উন্নয়ন প্রকল্প, বসতি নির্মাণ, লবণাক্ততা, নদী ভাঙনে কমছে কৃষি জমি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঝড়ঝঞ্ঝা, খরা, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস কৃষি খাতকে বহুমুখী ঝুঁকিতে ফেলেছে অঞ্চলটিতে। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে। বরিশাল শহর ঘেঁষা চরকাউয়া গ্রাম। গত 1 যুগ ধরে প্রায় 2500 একর জমিতে চাষাবাদ হয় না। অভিযোগ, গ্রামের খালটিতে অপরিকল্পিত কালভার্ট তাদের দুর্দশা এনেছে। পানি নিষ্কাশন হইতে আসে না,
ধান পান কিচ্ছু হয় না। এই যে ছোট্ট করে যে ফাঁকাতে করছে, এই যে জোয়ার বাটা যাইতেও পারে না, আসতেও পারে না। কালভার্ট যদি উঁচু হয় তাইলে আমরা একটু তো পানি নিষ্কাশনের জন্য একটু জায়গা পাবো। খনন তো দূরে থাক, মাত্র 2 কিলোমিটার খাল ঘুরে 18টি বাঁধ দেখা যায়। পানির প্রবাহ না থাকায় একরের পর একর জমি এখন অনাবাদি। যদি 10 কিলোমিটার খাল খনন করা যায় এবং 2টি কালভার্ট নির্মাণ করা হয়, তাহলে আমাদের 2500 একর ফসলি জমি ফসলের আওতায় ফিরে আসবে। কৃষি বিভাগের তথ্য মতে গত 5 বছরে আবাদি জমি কমেছে 24 হেক্টর। কারণ হিসেবে কৃষি জমিতেই সরকারি বেসরকারি উন্নয়ন প্রকল্প, ইটভাটা, বসতবাড়ি, লবণাক্ততা, নদী ভাঙনকে দোষারোপ করা হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সিডর, আইলা, আমপানের মতো ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস কৃষি খাতকে বহুমুখী ঝুঁকিতে ফেলেছে অঞ্চলটিতে। এ জায়গায় আগে সব জায়গায় ধান পান হইতে এই সব খালি ছিল, এখন এই ঘরবাড়ি উঠছে, ইট বেটা আছে, বালু টলু ফেলাইছে, এখন আর ফসলের জায়গায় হয় না। ভবিষ্যতে খাদ্য চাহিদা মেটাতে উদ্বেগ প্রকাশ করে গবেষণার উপর জোর দিয়ে সমন্বিত উদ্যোগের তাগিদ কৃষি বিভাগের। পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে বসতবাড়ির আঙ্গিনা এবং পতিত জমিতে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আসতেছে। গত 5 বছরে অঞ্চলটিতে জনসংখ্যা বেড়েছে 9,59,170 জন। কৃষি বিভাগের তথ্য মতে আবাদযোগ্য কৃষি কমলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে 2 বা 3 ফসলিতে খাদ্য উদ্বৃত্তি বেড়েছে প্রায় 2 লাখ মেট্রিক টন। বর্তমানে 8,14,968 হেক্টর আবাদি জমি, আর অনাবাদি রয়েছে 32,000 হেক্টর জমি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবে নিমন। ধন্যবাদ আলিশা ইসলাম। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। একজন ঠিকাদারের নির্মাণাধীন 8টি সেতু 5 বছর ধরে পড়ে আছে। এতে চরম ভোগান্তিতে 3 উপজেলার কয়েক লাখ মানুষ। তবে এলজিইডি বলছে পুনরায় সেতুগুলোর নির্মাণ কাজ শুরু হয়েছে, শিগগিরই লাঘব হবে জনভোগান্তি। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনার আমতলী তালতলী সড়কের আরপাঙ্গাশিয়া বাজারের পাশে খালের ওপর 5 কোটি টাকা ব্যয়ে গার্ডার সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের এপ্রিল মাসে। 1 বছরের মধ্যে এ সেতুর কাজ শেষ করার কথা থাকলেও পেরিয়ে গেছে 4 বছরেরও বেশি। কিন্তু এখনো সেতুর অর্ধেক কাজই শেষ হয়নি। এতে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ দিয়ে চলাচল করছেন তালতলী উপজেলার বাসিন্দারা। একই অবস্থা প্রায় 45 কোটি টাকা ব্যয়ে বরগুনার 8টি সেতুর, যার সবগুলোই নির্মাণ করছেন স্থানীয় ঠিকাদার সগীর হোসেন। নির্ধারিত সময়ে সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন কয়েক লাখ বাসিন্দা। 4 বছর পর্যন্ত এই রাস্তা করে না। এই আইয়া মাল আনিয়া থুয়ে দেবে, আর কোনো লোকজন আইবে না। আইয়া 2 দিন করে পলাইয়ে যায়। গাড়ি ওভার যাইতে পারে না, রোগী আইতে পারে না, মানে বাড়ি ঘর করতে পারে না। বাড়ি যানবাহন আসলে ওই জায়গায় অনেক ডাবিয়ে যায়, কিন্তু আমরা যখন যাতায়াত করি, হাঁটাচলা করি, তখন আমাদের অনেক ভয় লাগে। এই ব্রিজের কারণে আমাদের এই ইন্ডে কয়েকটা ফ্যামিলি আছে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব আমরা আতঙ্কের মধ্যে আছি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই ব্রিজ যদি কমপ্লিট হয় কোনো দিন, তা আমরা মানে আতঙ্কের মধ্যে থাকবো, কারণ যে কোনো সময় এই ব্রিজের দুর্ঘটনা হয়ে যেতে পারে। এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এলজিইডি বলছে সেতুগুলো নির্মাণ কাজ সম্পন্ন করতে ঠিকাদার পুনরায় কাজ শুরু করেছেন। দ্রুতই এর সুফল পাবেন এলাকাবাসী। ডিজাইন বিষয়ে কিছু জটিলতা ছিল, যেগুলো আমরা আমাদের পিডি অফিসের মাধ্যমে এবং ডিজাইন ইউনিটের মাধ্যমে সংশোধন করিয়েছি, এবং আমরা আশা করছি আমাদের এই প্রত্যেকটা সেতু প্রদেয় সময়ের মধ্যেই ঠিকাদারের মাধ্যমে আমরা সমাপ্ত করতে পারবো। 8টি সেতু বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় নির্মাণাধীন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সংস্কারের অভাবে বেহাল দশা পটুয়াখালী সদর উপজেলার 5 কিলোমিটার সড়ক। খানাখন্দে পরিণত হচ্ছে দিন দিন মরণ ফাঁদে। চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। তবে শিগগিরই সংস্কারের জন্য প্রকল্প হাতে নেওয়ার কথা জানান এলজিইডি। সুমন দামের ছবি ও মোহাম্মদ মুনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। খানাখন্দ ও ধুলোয় ভরা সড়ক, দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, পথচারীদের চলাচলেও ভোগান্তি। পটুয়াখালী সদরের শিয়ালি থেকে লাউকাঠি ইউনিয়ন বাজার পর্যন্ত 5 কিলোমিটার সড়কের বেহাল দশা। দীর্ঘ 5 বছরেও হয়নি কোনো সংস্কার। এখন এটি পরিণত হয়েছে মরণ ফাঁদে, অথচ সড়কটি সংস্কারে সংশ্লিষ্টদের নেই কোনো পদক্ষেপ। ব্রিকফিল্ডের যে মালামাল বহন করে যে টলি, এই টলির কারণে এই রাস্তার
অনেক বেহাল অবস্থা। ধুলবালিতে শ্বাস পর্যন্ত হয়ে যায়, ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারতে আসে না। অসুস্থ হইলে আমরা হসপিটাল যাইতে পারতেছি না, আমাদের পটুখালি যাইতে হইলে আমাদের শিয়ালি ঘুরে যাইতে হয়। স্পোক কাটতে যায়, গাড়ি ভাঙ্গে চুরে যায়, বর্ষার সময় পানি জায়গা থাকে, তারপর ভিজে যাই আমরা, গাড়ি ঘোড়া আসে না, ঢোকে না, আমাদের যাওয়ার খুব কোনো নিরাপত্তা নাই। অতি তাড়াতাড়ি যাতে এই রাস্তাটা ভালো হয়। তবে এলজিইডি বলছে সড়কটি দ্রুত সংস্কারের জন্য নেওয়া হয়েছে প্রকল্প। আরসিআইপি প্রজেক্টে এটা ইনক্লুড করা হয়েছে, এটা ওয়াইডেনিং এবং স্ট্রেনথেনিং হবে। এই রাস্তাটা প্রকল্পটা অনুমোদন হলে আমরা এটা টেন্ডারে যাব। তবে প্রাথমিকভাবে আমরা কিছু মেনটেন্যান্স দিয়ে আমরা টেন্ডার করতে যাচ্ছি, এটা হইলে কিছুটা দুর্ভোগ পাবে। প্রতিদিন সড়কটি দিয়ে দুটি ইউনিয়নের কয়েকশো যানবাহন সহ কয়েক হাজার মানুষ চলাচল করে। সময় সংবাদ, পটুয়াখালী। মৌসুমের শুরুতেই জমে উঠেছে ঝালকাঠির ভাসমান আমড়ার বাজার, পাশাপাশি স্থলবাজারেও চলছে জমজমাট বেচাকেনা। ভালো দাম পেয়ে খুশি বাগানীরা। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ কম হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে আমড়ার বাগান। পলাশের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ভাদ্র মাসের শুরুতেই বাড়তে থাকে আমড়ার বেচাকেনা, চলে টানা 2 মাস। আর এই সময়টা জলে কিংবা স্থলে ঝালকাঠি জেলা জুড়েই গ্রামে গ্রামে বসে আমড়ার বাজার। তবে সদর উপজেলার ভীমরুলি, ১১০কাঠি, ডুমুরিয়া, আতাসহ আশেপাশের 10 গ্রামের আমড়ার ভাসমান বাজার বিশেষ উল্লেখযোগ্য। এখান থেকে নৌ কিংবা সড়ক পথে সারা দেশে বেশিরভাগ আমড়া সরবরাহ হয়। বর্তমানে ১২০০ থেকে ১৬০০ টাকা মন দরে আমড়া কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। আমড়ার ভালো দাম পাওয়ায় খুশি বাগানেরা। 5 মাসের যে এবং জলে এবং কুলে সমানভাবে বেচা কিনা চলে। এই আমরা ক্রয় করে ঢাকায় বিভিন্ন স্থানে আমাদের এই বরিশালের আমড়াটা সাপ্লাই হচ্ছে। গতকালকে একটু কম ছিল, আজকে মোটামুটি মেলা বেশি। টোটাল মৌসুমে 1-1.5 কোটি বা 2 কোটি টাকার মতো বেচা কিনা হয়। রোগবালাই নিয়ন্ত্রণ সহ বাগানীদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। এটার আবাদ কেমনে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমরা নিয়মিতভাবে আমরা কৃষকদেরকে, আমরা চাষিদেরকে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সহকারী কৃষি কর্মকর্তারা প্রায় তাদের বাগান ভিজিট করছেন এবং যে সমস্ত সমস্যা তারা লক্ষ্য করছেন সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর ৬০২ হেক্টর জমির বাগানে আমড়ার ফলন হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। রাতের আকাশে রক্তিম সৌন্দর্য, পূর্ণ চন্দ্রগ্রহণে লালচে রূপ নিয়েছে চাঁদ। ভারত, চীন আর আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকে একেবারে স্পষ্টভাবে দেখা গেছে এই ব্লাড মুন। ইউরোপ, মধ্যপ্রাচ্য আর অস্ট্রেলিয়া থেকেও উপভোগ করেছেন দর্শকরা। রোববার মধ্যরাত থেকে আকাশ জুড়ে ফুটে ওঠে এক বিরল মহাজাগতিক দৃশ্য। পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে চাঁদ, ধীরে ধীরে নিজ উজ্জ্বলতা হারিয়ে রূপ নেয় রক্তিম আভায়। প্রায় ৮২ মিনিট স্থায়ী এই গ্রহণে বিশ্বের বিভিন্ন অংশ থেকে স্পষ্টভাবে দেখা গেছে ব্লাড মুন। ভারতের আকাশ জুড়েও স্পষ্ট দেখা গেছে এই দৃশ্য। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ আর চেন্নাই সহ দেশটির প্রায় সব বড় শহর থেকেই আকাশপ্রেমীরা উপভোগ করেন চন্দ্রগ্রহণের প্রতিটি ধাপ। কেউ বাসার ছাদে বসে, অনেকের হাতে ছিল টেলিস্কোপ আর ক্যামেরা, কেউ আবার মোবাইলের স্ক্রিনেই ধরে রেখেছেন মহাজাগতিক এই খেলা। মধ্যপ্রাচ্যের আকাশেও দারুণভাবে ধরা দিয়েছে পূর্ণ চন্দ্রগ্রহণ। ভিড় জমে পর্যবেক্ষণ কেন্দ্রে। দুবাইতে আয়োজন করা হয় বিশেষ ক্যাম্প, যেখানে চাঁদ আর বুর্জ খলিফার একই ফ্রেমে ছবি তোলেন আন্তর্জাতিক ফটোগ্রাফাররা। অন্যদিকে জেরুজালেমের পুরানো শহরের ঐতিহাসিক প্রাচীর ঘিরে দেখা গেছে লালচে আভায় মোড়া চাঁদের অসাধারণ দৃশ্য। তুরস্কের রাজধানী আঙ্কারার আকাশে ধরা পড়ে চন্দ্রগ্রহণের এক অনন্য দৃশ্য। ক্যামেরার ফ্রেমে দেখা যায় লালচে আভামণ্ডলে মোড়ানো চাঁদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে বিমানের অবয়ব। অস্ট্রেলিয়ার সিডনির আকাশেও দেখা গেছে এই পূর্ণ চন্দ্রগ্রহণ। ইন্দোনেশিয়ার জাকার্তার আকাশেও রক্তিম চাঁদ ঘিরে তৈরি হয়েছে অপূর্ব দৃশ্যপট। অন্ধকারেও যেন জীবন্ত হয়ে উঠেছে পুরো শহর। আকাশ পরিষ্কার থাকায় স্থানীয়রাও সহজেই উপভোগ করতে পেরেছেন পুরো চন্দ্রগ্রহণ। তবে এই সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েছেন উত্তর আমেরিকার বাসিন্দারা। তাদের অপেক্ষা করতে হবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত। অন্যদিকে জাপানে প্রায় ৩ বছর পর দেখা মেলে পূর্ণ চন্দ্রগ্রহণের। গ্রহণ ঘিরে নানা কুসংস্কার থাকলেও এই দৃশ্যকে ভয়ের নয়, বিস্ময় হিসেবেই দেখছেন জ্যোতির্বিদরা। অনেক দেশেই আবার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয় গ্রহণ ঘিরে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বাংলাদেশ থেকে দেখা গেল ব্লাড মুন বা রক্তিম চাঁদ।
রোববার রাতে কালচে লাল রঙের রূপ নেয় চাঁদ। এই মহাজাগতিক দৃশ্য দেখতে বাসার ছাদ ছাড়াও সড়কে অবস্থান নেন রাজধানীবাসী। আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে উপভোগ করেন বিরল এই দৃশ্য। অনেকে ক্যামেরাবন্দি করে চন্দ্রগ্রহণের প্রতিটি ধাপ। আমি প্রথমে দেখলাম চাঁদটা পরিপূর্ণ, এখন নাকি চাঁদটাকে খেয়ে ফেলার মতো একটা গল্প শুনতাম আগে, এটাই দেখার জন্য আসছি বাস্তবে। আমার কাছেও খুব ভালো লাগতেছে বিষয়টা, আমিও ছোটবেলায় অনেক শুনছি। চন্দ্রগ্রহণ আসলে এইভাবে দেখা হয় নাই, আজকে ফার্স্ট দেখলাম, ভালো লাগলো খুব। এটা আমাদের জন্য খুব উৎফুল্লতার একটা বিষয়। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন, অনেক বড়। Thai Aluminium, the better is now the best. আন্তর্জাতিক প্রসঙ্গ। অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা একদিনে প্রাণ হারিয়েছেন ৬৫ জন। এদিকে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হামাসকে শর্ত মেনে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে শেষ সতর্কবার্তা দিয়েছেন তিনি। ইসরায়েলি বাহিনীর লাগাতার আগ্রাসনে ভয়াবহ পরিস্থিতি গাজায়। রোববার উপত্যকার আল রুয়া টাওয়ারে ভয়াবহ বিমান হামলায় মুহূর্তেই ধসে পড়ে 7তলা ভবন। এই হামলায় হতাহত হন বেশ কয়েকজন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বহুতল ভবনগুলো হামাস ব্যবহার করছিল সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডে। হামলার আগে সাধারণ মানুষকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে বলেও দাবি তাদের। শুধু আল রুয়া নয়, গাজার আল জাজিরা ক্লাবেও একই দিনে বিমান হামলা চালায় ইসরায়েল। ভবনের ভেতরে ও পাশে তাঁবুতে থাকছিল শতাধিক বাস্তুচ্যুত মানুষ। মুহূর্তেই ধসে পড়ে আশ্রয়কেন্দ্র, আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কোথায় থাকবেন তা তারা জানেন না। সাইরাত শিবিরেও ইসরায়েলি ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল তার শর্ত মেনেছে, এখন হামাসেরও তা মানা উচিত। এটি হামাসের জন্য শেষ সতর্কবার্তা। তবে হামাসের দাবি, তারা যে কোনো উদ্যোগকে স্বাগত জানায় যা আগ্রাসন থামাতে সহায়ক। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। গাজা যুদ্ধ অবসানের দাবিতে ইউরোপ থেকে লাতিন আমেরিকা পর্যন্ত বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে। রোববার রাস্তায় জড়ো হন শত শত বিক্ষোভকারী। ব্রাসেলস, লন্ডন আর সান্তিয়াগোর রাস্তায় নামেন হাজারো মানুষ। অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানায় বিক্ষোভকারীরা। স্থানীয় সময় রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হন শত শত বিক্ষোভকারী। গাজার ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান তারা। বিক্ষোভে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ইসরায়েলি বিরোধী অবস্থান আরও জোরদার করার দাবি জানান বিক্ষোভকারীরা। পাশাপাশি গাজার যুদ্ধ থামাতে স্লোগান তোলেন। দেশটির পুলিশের হিসাব মতে ৭০,০০০ থেকে ১,১০,০০০ মানুষের অংশগ্রহণ ঘটে এই মিছিলে। বিক্ষোভে অনেকেই লাল পোশাক পরেন, যা প্রতীকীভাবে সহিংসতার বিরুদ্ধে লাল দাগ টেনে দেয়ার বার্তা বহন করে। যুক্তরাজ্যের লন্ডনে দেখা যায় অন্যতম বৃহৎ ফিলিস্তিন সংহতি মিছিল। তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি ও ব্রিটিশ সরকারের ইসরায়েল সমর্থনের নিন্দা করেন বিক্ষোভকারীরা। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামাল বলেন, অংশগ্রহণকারীর সংখ্যাই প্রমাণ করছে ব্রিটিশ জনগণ অস্ত্র বিক্রি বন্ধের পক্ষে। অনেক অংশগ্রহণকারী গাজায় চলমান পরিস্থিতিকে প্রকাশ্যে গণহত্যা আখ্যা দেন। লাতিন আমেরিকায় প্রতিধ্বনি উঠেছে ফিলিস্তিনি সংহতি আন্দোলনের। চিলির রাজধানী সান্তিয়াগোতে হাজারো মানুষ গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান। শহরের রাস্তায় চিলি অ্যান্টি জিওনিস্ট লেখা বিশাল ব্যানার টানানো হয়। উল্লেখ্য, আরব বিশ্বের বাইরে সবচেয়ে বড় ফিলিস্তিনি প্রবাসী সম্প্রদায় রয়েছে চিলিতে। বহু পরিবার নিজেদের আগে ফিলিস্তিনি, পরে চিলিয়ান হিসেবে পরিচয় দেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইসরায়েলের পশ্চিম তীর দখলের চেষ্টা নিয়ে সৌদি আরব এবং সংযুক্ত আমিরাত কঠোর সতর্কবার্তা দিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট বলেছেন, এমন পদক্ষেপ নিলে তেল আবিবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা শেষ হয়ে যাবে। একই সতর্কবার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। এ অবস্থায় আব্রাহাম চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের তথাকথিত হামাস নির্মূল কর্মসূচি বছর ঘুরতেই ফিলিস্তিন নির্মূল কর্মসূচিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বারবার গাজা ও পশ্চিম তীর দখল নেওয়ার ইচ্ছাও ব্যক্ত করেছেন। এ অবস্থায় তারই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার বার্তা দিতে শুরু করেছে আরব দেশগুলো। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে স্পষ্ট ভাষায় ইসরায়েলকে সতর্ক করেন। বলেন, তেল আবিব যদি পশ্চিম তীর দখলের দিকে এগোয় তবে কোনোভাবেই তাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ থাকবে না। ইসরায়েলি গণমাধ্যম ক্যান নিউজে এই বার্তা প্রচারিত হয়।
এর আগে সংযুক্ত আরব আমিরাত পশ্চিম তীর দখলকে রেড লাইন আখ্যা দিয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করে, জানায় আব্রাহাম চুক্তির মূল শর্তই ছিল পশ্চিম তীরের দখল থেকে ইসরায়েলের সরে যাওয়া। এই অবস্থায় দখলদার মনোভাব থেকে তেল আবিব সরে না আসলে সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে আমিরাত ও সৌদি। সৌদি ঘনিষ্ঠ সূত্র জানায় পশ্চিম তীর সংযুক্তকরণের যে কোনো পদক্ষেপ শুধু আব্রাহাম চুক্তি ভেঙে দেবে না, বরং সৌদি ইসরায়েল স্বাভাবিক সম্পর্কের পথও চিরতরে বন্ধ করবে। গণমাধ্যম বলছে এমন পরিস্থিতি ইরান ও হামাসের কৌশলকে কার্যত শক্তিশালী করবে, যাদের লক্ষ্য আরব ইসরায়েল সম্পর্ক ভাঙা। মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশই এখন স্পষ্টভাবে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবিতে জোর দিচ্ছে। শান্তির একমাত্র পথ দ্বিরাষ্ট্র সমাধান উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন আমিরাত প্রেসিডেন্ট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রথমবারের মতো কিয়েভের প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর ৮০০-র বেশি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ছড়ে মস্কো, যা অন্তত ৩৭টি স্থাপনায় আঘাত হানে। হামলায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। ঘটনার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক অংশীদারদের রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আহ্বান জানান জেলেনস্কি। এছাড়া রাশিয়ার এমন পদক্ষেপকে যুদ্ধ আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা হিসেবে দেখছেন মার্কিন বিশেষ দূত। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আগুনে ভস্মীভূত কিয়েভের প্রধান সরকারি ভবন। রাতভর ৮০০-র বেশি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কো, যা অন্তত ৩৭টি স্থাপনায় আঘাত হানে। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি এতে শিশুসহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় রাজধানী সহ উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন শহর ক্ষতিগ্রস্ত হয়। একটি গুদামঘর, ১৬তলা আবাসিক ভবন ও ৪তলা একটি ভবনও আঘাতের শিকার হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া এখন বিশ্বকে পরীক্ষা করছে। এই হামলাকে নিষ্ঠুর অপরাধ আখ্যা দিয়ে পশ্চিমা দেশগুলোর শক্ত পদক্ষেপ দাবি করেন তিনি। আন্তর্জাতিক অংশীদারদের রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী নিষেধাজ্ঞা, বাণিজ্য সীমাবদ্ধতা এবং শুল্ক কার্যকর করার আহ্বান জানান তিনি। মার্কিন বিশেষ দূত কিথ ক্যালগের মতে এই আক্রমণ যুদ্ধকে আরও তীব্র করছে। এটি কোনো কূটনৈতিক সমাধানের ইঙ্গিত নয়। আরও জানান, রাশিয়া শান্তিপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত নয়, বরং সংঘাত বাড়ানোর দিকে এগোচ্ছে দেশটি। এদিকে পাল্টা আক্রমণে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ান্স্ক অঞ্চলের একটি তেল পাইপলাইনে ড্রোন হামলা চালায় ইউক্রেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাটি মারাত্মক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। একই সময়ে মস্কো জানিয়েছে নিজেদের আকাশসীমায় অন্তত ৬৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। চলমান সংঘাতে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় আরও অনিশ্চিত হয়ে উঠছে যুদ্ধবিরতির আলোচনা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মেটা অ্যাপল। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে অংশ নিয়ে এই ঘোষণা দেন প্রতিষ্ঠান দুটির প্রধান। আরও ছিলেন গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের বিল গেটস সহ অনেকে। তারা আলোচনা করেন কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর উন্নয়ন, অবকাঠামো বিনিয়োগ ও কর্মসংস্থান প্রশিক্ষণ নিয়ে। তবে বিশেষ এই আয়োজনে অনুপস্থিত ছিলেন টেসলার প্রধান ইলন মাস্ক, আর সেই জায়গা পূরণ করেন তার প্রতিদ্বন্দ্বী ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান। ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশ ভোজে যোগ দেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের সর্বোচ্চ ব্যক্তিরা। উপস্থিত ছিলেন মেটার মার্ক জাকারবার্গ, অ্যাপেলের টিম কুক, গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের বিল গেটস, ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান সহ একাধিক টেক জায়ান্ট। এ সময় ট্রাম্প প্রতিটি প্রতিষ্ঠানের কাছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের অঙ্ক জানতে চান। মার্ক জাকারবার্গ জানান তার প্রতিষ্ঠান আগামী কয়েক বছরে $600 বিলিয়ন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে। একই পরিমাণের পরিকল্পনা তুলে ধরেন অ্যাপেলের টিম কুক। গুগলের সুন্দর পিচাই উল্লেখ করেন $250 বিলিয়ন, আর মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানান বছরে $80 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগের কথা। ট্রাম্প প্রশাসনের এআই নীতিকে স্বাগত জানিয়ে তারা জানান দেশ জুড়ে ডেটা সেন্টার, উৎপাদন খাত ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিশাল অঙ্কের বিনিয়োগ করার পরিকল্পনা করছেন। আলোচনায় উঠে আসে মার্কিন অর্থনীতিতে প্রযুক্তি খাতের বহুমুখী অবদান। জাকারবার্গ জানান মেটা ও অন্যান্য কোম্পানিগুলো মিলে 2028 সাল পর্যন্ত দেশ জুড়ে ডেটা সেন্টার ও গবেষণায় বিপুল অর্থ বিনিয়োগ করবে। গুগলের কর্মকর্তারা প্রশাসনের সঙ্গে গড়ে ওঠা ইতিবাচক সম্পর্কের দিকটি তুলে ধরেন। একইভাবে অ্যাপল প্রধান টিম কুক বলেন যুক্তরাষ্ট্রের নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগকে আরও শক্তিশালী করছে। তবে টেক জায়ান্টদের নিয়ে বিশেষ এই আয়োজনে অনুপস্থিত ছিলেন টেসলার প্রধান ইলন মাস্ক, যিনি একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তাদের প্রকাশ্য সম্পর্কে টানাপোড়েনের পর এবার তার আসন পূরণ করেন প্রতিদ্বন্দ্বী এআই উদ্যোক্তা স্যাম অল্টম্যান। সব মিলিয়ে হোয়াইট হাউসের এই বৈঠককে ওয়াশিংটন ও সিলিকন ভ্যালির সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ফ্রান্সের রাজনীতিতে আবারও অনিশ্চয়তা। আস্থা ভোটে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর সরকার টিকে থাকবে কিনা তা নিয়ে চলছে দোলাচল। সরকারি ছুটি কমানো, ব্যয় সংকোচন ও কর বাড়ানোর
কঠোর পরিকল্পনা ঘিরে উত্তাল হয়ে উঠেছে ফরাসি রাজনীতি। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ম্যাক্রোর সামনে এখন বিকল্প বাইরুকে আবারও রাখা, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ বা আগামী নির্বাচনে যাওয়া। ফ্রান্সের সংসদে অনুষ্ঠিত হতে যাচ্ছে আস্থা ভোট, যা নির্ধারণ করবে বাইরু সরকারের টিকবার সম্ভাবনা। সরকারের কঠোর বাজেট নীতি পরিকল্পনায় ছুটি কমানো, ব্যয় স্থগিত ও কর বৃদ্ধি করা হয়েছে। ডানপন্থী রিপাবলিকানরা কিছু শর্তে আস্থা ভোটে সমর্থন জানালেও সোশ্যালিস্ট ও বামপন্থীরা কঠোর বিরোধী। প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরু বলেন, সরকার পতিত হলেও আফসোস নেই, তবে জাতীয় শিক্ষার ক্ষেত্রে বড় সংস্কার আনা সম্ভব হয়নি। সেই সঙ্গে দেশের ঋণ সংকটকে মরণঘাতী বিপদ আখ্যা দেন তিনি। সরকারের হিসাব মতে ফ্রান্সের সরকারি ঋণ বেড়ে এখন ৩.৩ ট্রিলিয়ন ইউরো, যা জিডিপির ১১৪% এবং ইউরোজোনে তৃতীয় সর্বোচ্চ। এ কারণে বাইরু সরকার ২০২৬ সালের বাজেটে ৪৪ বিলিয়ন ইউরোর ব্যয় সংকোচন প্রস্তাব করেছে। প্রেসিডেন্ট ম্যাক্রো এরই মধ্যে নিজ দলের কেন্দ্রীয় ও ডানপন্থী নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। সোশ্যালিস্ট পার্টির নেতা অলিভিয়ে ফোর স্পষ্ট জানান, নতুন প্রধানমন্ত্রী বাম ঘরানা না হলে তার সহযোগিতা করবেন না। বিপরীতে ন্যাশনাল র্যালির নেতা মরিন লে পেন তড়িৎ আগাম নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন। অর্জিতা সোহেসিন, সময় সংবাদ। অবশেষে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রোববার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতির পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। এ সময় বিভিন্ন খাতে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেন শিগেরু। জানান, দল ভাঙার ঝুঁকি এড়াতেই এমন পদক্ষেপ। গত বছরের অক্টোবরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি পদে আসীন হন শিগেরু ইশিবা। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে ১ বছরেরও কম সময়ে তার নেতৃত্বে জোট সরকার হারায় ২ কক্ষেরই সংখ্যাগরিষ্ঠতা। এ পরিস্থিতিতে শনিবার রাতে সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে বৈঠকের পর এলডিপি সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ইশিবা। দলের ভেতর ক্রমবর্ধমান বিভাজন ঠেকাতেই তাকে পদত্যাগে রাজি করানো হয়। এরই ধারাবাহিকতায় রোববার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শিগেরু ইশিবা। এ সময় জুলাইয়ের নির্বাচনে উচ্চকক্ষে তার দল পিছিয়ে পড়ার দায় নিজের মাথায় তুলে নেন তিনি। এলডিপি প্রধান হিসেবে প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন। পাশাপাশি পরবর্তীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশ না নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে ইশিবা জানান, চুক্তি বাস্তবায়নই ছিল তার প্রধান লক্ষ্য। তবে প্রেসিডেন্ট ট্রাম্প গাড়ি আমদানির শুল্ক কমানোর ঘোষণা দিলেও ওষুধ ও সেমিকন্ডাক্টর খাত নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে নতুন নেতৃত্বের সামনে রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি অর্থনৈতিক চাপও বহাল থাকছে। উত্তরসূরির প্রতি তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করার আহ্বান জানান তিনি। এখন আলোচনায় আসছে সম্ভাব্য উত্তরসূরি। একদিকে আছেন কনজারভেটিভ নেতা সানায়ে তাকাইচি, যিনি গতবার রান অফে ইশিবার কাছে হেরে গিয়েছিলেন। অন্যদিকে আছেন তরুণ কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি। বিশেষজ্ঞদের মতে তাকাইচির বিস্তৃত ব্যয়নীতি ও সুদের বিষয়ে সতর্ক অবস্থান আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।